স্বাগতম পুঁথিপাঠ চ্যানেলে। আজ অনেক দিন পর রেকর্ড করতে যাচ্ছি। আজকে পড়ছি আলেকজান্ডার ডুমা রচিত থ্রি মাস্কেটিয়ার্স। শুনছেন প্রথম পর্ব। ঘোড়াটায় যত নষ্টের গোড়া। এটা না হয়ে যদি অন্য কোনো ঘোড়া হতো, হয়তো বাধ্য না গোলমালটা। হতভাগ্য একটা টাট্টু ঘোড়া। ঘোড়া না বলে ঘোড়ার চেহারার কাকতাড়ুয়া বলাই বোধহয় ভালো হয়। অনেক আগে বেচারার শক্তি, সাহস, সৌন্দর্য নিঃশেষ হয়ে গেছে। লেজের বেশিরভাগ চুলও এখন আর নেই। চামড়ার রং দাঁড়িয়েছে হলদেটে। আর সবচেয়ে যেটা দুঃখজনক তা হলো বেচারা দৌড়াতে তো পারেই না। যখন হাঁটে মাথাটা ঝুঁকে থাকে হাঁটুর নিচে। দাঁড়টায় ঘোড়াটা পেয়েছে ওর বাবার কাছ থেকে। আরও ভালো কিছু আশা করেছিল ছেলেটা, কিন্তু নিছক উপদেশ ছাড়া দেওয়ার মতো আর বিশেষ কিছু ছিল না বেচারা বাবার। সময় হয়েছে বাছা, বলেছিলেন তিনি। যশ, ঐশ্বর্য, প্রতিপত্তির জন্য দুনিয়ার পথে বেরিয়ে পড়ো এবার। যা দিনকাল পড়েছে, একমাত্র সাহস আর তলোয়ারের জোর থাকলেই আজকাল ধনী হয় মানুষ। আমার উপদেশ মনে রেখো, ঝগড়া বিবাদকে ভয় পেও না কখনো, দুঃসাহসিক কাজে পিছপা হও না। তলোয়ার চালানোর কায়দা কানুন সব শিখিয়েছি তোমাকে। লোহার বাহু আর ইস্পাতের কবজি আছে তোমার, সুতরাং লড়বে, সুযোগ পেলেই লড়বে। এই চিঠি আর 15টা স্বর্ণমুদ্রা ছাড়া আমার আর কিছু নেই তোমাকে দেবার। আমার পুরনো বন্ধু প্যারিসের মোসিয়ে দ্য ট্রেভের কাছে লিখেছে চিঠিটা। ওর দৃষ্টান্ত অনুসরণ করবে। যখন ও প্যারিসে যায় তখন ও ও তোমার মতোই ভাগ্য বিড়ম্বিত এক যুবক, আর এখন মাস্কেটিয়ারদের ক্যাপ্টেন। আমাদের রাজার নিরাপত্তার দায়িত্ব ওর কাঁধে। শুনেছি কার্ডিনাল রিলেশিওর মতো লোকও নাকি সমীহ করে চলে ওকে। তুমি যেভাবে শুরু করতে যাচ্ছ, ও ও সেভাবে শুরু করেছিল জীবন। সুতরাং ঘাবড়ানোর কিছু নেই। চিঠিটা নিয়ে সোজা চলে যাবে ওর কাছে। ও যেভাবে উঠেছে তুমিও সেভাবে উঠতে পারবে আশা করি। চিঠিটা পকেটে রাখলো দাঁড়তায়া। স্বর্ণমুদ্রাগুলো মায়ের কাছ থেকে নিল একটা মলমের প্রস্তুত প্রণালী। একেবারে মরণ ক্ষত ছাড়া আর সব ধরনের ক্ষত অবিশ্বাস্য কম সময় ভালো হয়ে যায় ওই মলম লাগালে। পকেটে ঢোকালো ওটাও। তারপর চেপে বসলো সেই বিদঘুটে হলদে ঘোড়ার পিঠে। এমন একটা জন্তুর পিঠে চড়ায় কেমন যেন হাস্যকর লাগছে ওকে দেখতে, সে বিষয়ে সম্পূর্ণ সচেতনও। সেদিনই অর্থাৎ 1626 সালের এপ্রিলের প্রথম সোমবার বিকাল নাগাদ ও পৌঁছে গেল মিয়ং শহরে। পথচারীরা অনেকেই ঘাড় ফিরিয়ে দেখছে ওকে। চমৎকার চেহারা ওর, মাত্র 19 বছর বয়স। দীর্ঘ দেহটা বয়সের তুলনায় একটু বেশি লম্বা। মুখটা রোগাটে হলেও দৃঢ়। শক্ত চোয়াল, কালো উজ্জ্বল একজোড়া চোখ। কিন্তু ওর ধারণা পথচারীরা ওর সৌন্দর্য দেখার জন্য যে শুধু ঘাড় ফিরিয়ে তাকাচ্ছে তা নয়, কাকতাড়ুয়া মার্কা ঘোড়াটা ভালো করে দেখার জন্য তাকাচ্ছে অনেকে। ভয়ঙ্কর হিংস্র চোখে পথচারীদের লক্ষ্য করছে দাঁড়তায়া। জন্মসূত্রে ও একজন গ্যাসকন। সামান্য কারণে উত্তেজিত হয়ে পড়া বা নির্ভীকভাবে বিপদের মুখোমুখি হওয়ার ব্যাপারে বেশ নামডাক আছে গাসকানদের। দাঁড়তায়াও তার ব্যতিক্রম নয়। পথচারীদের প্রতিটা হাসিকে অপমান আর প্রতিটা চাউনিকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান বলে ধরে নেওয়ার জন্য যেন তৈরিও। এক একটা লোক ঘাড় ফিরে তাকাচ্ছে ওর দিকে। সঙ্গে সঙ্গে ওর হাত হয় মুঠো পাকিয়ে উঠছে, নয়তো চলে যাচ্ছে তলোয়ারের বাটে। যদিও শেষ পর্যন্ত হাতাহাতি হলো না কারোর সাথে, খাপ থেকে তলোয়ার বের করারও দরকার পড়ল না। সত্যি কথা বলতে কি, জলি মিলার সরাইয়ে পৌঁছানোর আগে কোনো ঝামেলাই হলো না। দুলকি চালে সরাইটার উঠানে ঢুকলো। চটপটে ভঙ্গিতে নামলো ঘোড়া থেকে। ঘাড় ঘুরিয়ে তাকালো চারপাশে। ঘোড়াটা আস্তা বলে নিয়ে যাওয়ার মতো কাউকে দেখা যাচ্ছে কিনা। তারপরে ঘটল ঘটনাটা। পেছন থেকে হো হো করে হেসে উঠল যেন কারা। সাঁ করে ঘুরে দাঁড়ালো দাঁড়তায়া। আগুন ঝরা চোখে তাকালো সরাইখানার দিকে। নিস্তলার খোলা একটা জানালার পেছনে বসে আছে এক লোক। বছর 30 হবে বয়স। কালো চোখ, তীক্ষ্ণ অন্তর্ভেদী দৃষ্টি, ফ্যাকাশে গায়ের রং, খাড়া শক্ত নাক, সুন্দর করে ছাটা কালো একগুচ্ছ দাড়ি তার চিবুকে। বাগালে একটা কাটা দাগ, দেখে মনে হয় তলোয়ারের আঁচড় লেগেছিল কোনো সময়। তার পাশে বসে আছে আরও দুজন। হাসতে হাসতে গড়িয়ে পড়ছে তারা। হলদে ঘোড়াটার দিকে চোখ গাল কাটা লোকটার। দাঁড়তায় ঘুরে দাঁড়াতেই হাত তুলে ইশারা করলো সে জন্তুটার দিকে। কি যেন বলল ও। সঙ্গে সঙ্গে আরও জোরে হেসে উঠল তার দুই সঙ্গী। আগুন জ্বলে উঠল দাঁড়তায়ার মাথার ভেতর। এবার কোনো সন্দেহ নেই, সত্যি সত্যি অপমান করা হয়েছে ওকে।
কিছু টের পাওয়ার আগেই ওর হাত চলে গেল তলোয়ারের বাটে। এক লাফ দিয়ে এগুলো জানালাটার দিকে। এই যে স্যার, চিৎকার করে উঠল। হ্যাঁ হ্যাঁ, জানালার পেছনে লুকিয়ে আছেন আপনারা, দয়া করে বলবেন কি কি দেখে অত হাসছেন আপনারা? আমিও হয়তো যোগ দিতে পারি আপনাদের হাসিতে। ঘোড়ার উপর থেকে চোখ সরালো লোকটা, পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখলো দাঁড়তায়াকে। একটু উঁচু হলো একটা ব্রু, বেঁকে গেল একটা ঠোঁট, যেন আশ্চর্য হয়ে গেছে এমন ভঙ্গিতে কেউ কথা বলতে পারে তার সাথে। আপনাকে কিছু বলিনি তো স্যার, শীতল গলায় জবাব দিল লোকটা। কিন্তু আমি কিছু বলছিলাম আপনাকে, আগের মতোই চেঁচিয়ে উঠল দাঁড়তায়া। লোকটার ভদ্রতা মেশানো অধ্যত্বে আরও খেপে গেছে ও। মৃদু হেসে তাকালো অপরিচিত লোকটা, তারপর অদৃশ্য হয়ে গেল জানালার পেছন থেকে। একটু পরেই ধীর পায়ে উঠানে বেরিয়ে এলো সে। দাঁড়িয়ে পড়ল ঘোড়াটার সামনে। খাপ থেকে তলোয়ারের অর্ধেকটা বের করে ফেললো দাঁড়তায়া, কিন্তু পুরোপুরি উপেক্ষা করলো ওকে আগন্তুক। জানালার ওপাশে বসা তার দুই সঙ্গীর দিকে তাকিয়ে ইশারা করলো ঘোড়াটার দিকে। এই ঘোড়াটা, বলল সে, যৌবনকালে নিশ্চয়ই হলদে রঙের বনু ফুল ছিল। এই রঙের অনেক ফুল আছে, সবাই কথা জানে, কিন্তু ঘোড়া বাপের জন্মে শুনিনি। তুমুল হাসির হররা উঠল জানালার কাছে। ভয়ঙ্কর হয়ে উঠল দাঁড় চেহারা। এক পা সামনে এগুলো। আমি জানি দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যারা অসহায় একটা ঘোড়াকে উপহাস করতে পারে, কিন্তু তার মালিককে দিকে তাকাতে পর্যন্ত সাহস পায় না। তাই কি স্যার, বলল আগন্তুক। অবজ্ঞায় বেঁকে গেল তার ঠোঁট। ব্যাস ওইটুকুই। ঘুরে দাঁড়িয়ে সরাইখানার দিকে এগুলো লোকটা, কিন্তু এত সহজে তাকে ছেড়ে দিতে রাজি নয় দাঁড়তায়া। ছট করে খাপ থেকে তলোয়ার বের করে সে অনুসরণ করল লোকটাকে। চিৎকার করে বলল, ঘুরে দাঁড়াও, বাবা ভার নাকি পেছন থেকে আঘাত করতেই হবে তোমাকে? আঘাত করবে আমাকে? বলতে বলতে ঘুরে দাঁড়ালো লোকটা। যতটা না অপমান তার চেয়ে বেশি বিস্ময় নিয়ে সে তাকালো দাঁড়তার দিকে। কেন বাছা, ভালো ছেলে, নিশ্চয় পাগল হয়ে গেছো তুমি? কথাটা সে শেষ করেছে কি করেনি অমনি ভয়ঙ্কর এক লাফ দিয়ে তলোয়ার চালালো দাঁড়তায়া। তড়াক করে লাফিয়ে উঠে পেছনে সরে গেল আগন্তুক। পর মুহূর্তে নিজের তলোয়ারটা চলে এলো হাতে। হিংস্র হয়ে উঠেছে তার দৃষ্টি। ঠিক সেই সময় অনেকগুলো পায়ের আওয়াজ পাওয়া গেল পাথর বাঁধানো ওঠানে। ধেয়ে আসছে আগন্তুকের দুই সঙ্গী আর ৮ ডজন চাকর সহ সরাইওয়ালা নিজে। প্রত্যেকের হাতে লাঠি, বেলচা, এই ধরনের নানা অস্ত্র। ঘুরে দাঁড়ানোরও সময় পেল না দাঁড়তায়া। তার আগেই ওর উপর চড়া হলো সব কজন। একই সঙ্গে দুদিক থেকে আক্রান্ত হলো। বেলচা জাতীয় কিছু একটা এসে লাগলো ওর তলোয়ারে, দুটুকরো হয়ে গেল তলোয়ারটা। দ্বিতীয় আঘাতটা লাগলো মাথায়। জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল দাঁড়তায়া। রক্তের ধারা নেমে এলো মুখ চোখ বেয়ে। পরিণাম বিবেচনা করে ভয় পেয়ে গেল সরাইওয়ালা। আগন্তুকের দিকে তাকালো পরামর্শের আশায়। ভেতরে নিয়ে যাও ওকে, শান্তভাবে বলল অপরিচিত লোকটা। ধুয়ে মুছে বেঁধে দাও ক্ষতস্থান। জ্ঞান ফিরে এলে ওর কমলা ঘোড়ায় চাপিয়ে দেবে, চলে যাবে যেখানে খুশি। একটা ইঙ্গিত করলো সরাইওয়ালা। জ্ঞানহীন দাঁড়তাইকে তুলে নিয়ে ভেতরে চলে গেল চাকররা। সরাইখানার ভেতরে ঢুকে বলল আগন্তুক। শান্তভাবে আবার গিয়ে বসলো জানালার পেছনে তার আগের জায়গায়। একটু পরে সেখানে হাজির হলো সরাইওয়ালা। আগন্তুকের দিকে তাকিয়ে বিনীতভাবে জিজ্ঞেস করলো, কোথাও লাগেনি তো আপনার? হাসলো আগন্তুক। না, আমার কোথাও লাগেনি। পাগলটার খবর কি? জ্ঞান ফিরে এসেছিল, বলছিল মোসিয়েদা ট্রেভিয়ে তার বন্ধু। এই অপমানের কথা শুনে তিনি যে ব্যবস্থা নেবেন তা মোকাবেলার জন্য যেন তৈরি থাকি আমরা। বলতে বলতে ছোকরা আবার জ্ঞান হারায়। সোজা হয়ে বসলো আগন্তুক। শুরু হয়ে এলো চোখ দুটো। ট্রেভিয়ে, নরম করে উচ্চারণ করলো সে শব্দটা। ওর পকেট হাতে পেয়েছি একটা চিঠি, প্যারিসের মোসিয়েদা ট্রেভের কাছেই লেখা। শয়তানের বাচ্চা, বিড়বিড় করে বলল আগন্তুক। কোথায় রেখেছো পাগলটাকে? উপরে, আমার স্ত্রী পরিচর্যা করছে। ওর জিনিসপত্র? রান্নাঘরে। আর ওর ডাবলেটটা? এক ধরনের ৮-৬ জামা, ১৫-১৬ শতকে ইউরোপের পুরুষরা পরত। ওটাও রান্নাঘরে। ওকে উপরে নেওয়ার সময় খুলে নিয়েছে ওর গা থেকে। এই জোয়ান গর্ধবটা যদি আপনাকে চিন্তায় ফেলে দিয়ে থাকে মাই লর্ড, যথেষ্ট চিন্তায় ফেলে দিয়েছে। তাড়াতাড়ি আমার চাকরকে ডাকো আর ঘোড়ার জিন চড়াতে বলো, এক্ষুনি। ব্যাপার কি? অবাক হয়ে ভাবলো সরাইওয়ালা। ছেলেটা কি ভয় পেয়েছে নাকি লোকটা?
আগন্তুকের তীব্র চাহনি দেখে তাড়াতাড়ি বেরিয়ে গেল সে ঘর থেকে। মিলাডিকে দেখা চলবে না ছোকরার, আপন মনে বিড়বিড় করলো আগন্তুক। এমনিতে দেরি করে ফেলেছ, আমার আরও আগে রওনা হওয়া যাওয়া উচিত ছিল, কিন্তু ড্রেভের কাছে লেখা এই চিঠিটায় কি আছে তাও তো জানা দরকার। কয়েক মুহূর্ত ভাবল সে, তারপর একটা সিদ্ধান্ত এলো যেন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, ঘর থেকে বেরিয়ে পা টিপে টিপে এগুলো রান্নাঘরের দিকে। দরজার কাছে পৌঁছে উকি দিল ভেতরে। রান্নাঘরে সাধারণত যেসব জিনিস থাকে তাছাড়া অন্য কিছু চোখে পড়ল না প্রথম দর্শনে। একটু ভালো করে তাকাতেই দেখলো একটা চেয়ারের উপর পড়ে আছে একটা ডাবলেট। নিঃসন্দেহে ওই ছোকরার, ভাবল সে। দ্রুত ঘরের ভেতর ঢুকে নিঃসন্দেহে বন্ধ করে দিল দরজাটা। সন্ধ্যা হয় হয় আধার নেমে আসছে প্রকৃতিতে। সরাইখানার উপরতলার একটা ঘরে শুয়ে আছে দাঁড়তায়া। একটু আগে দ্বিতীয়বারের মতো জ্ঞান ফিরেছে ওর। প্রচুর রক্তকরণ হয়েছে বলে ভীষণ দুর্বল বোধ করছে। মাথার ভেতর দপদপ করে যেন লাফাচ্ছে কি একটা। জ্ঞান ফেরার পরও কিছুক্ষণ চুপচাপ পড়ে রইল ও। তারপর চোখ মেলল ধীরে ধীরে। সরাইওয়ালাকে দেখল দাঁড়িয়ে আছে বিছানার পাশে। মহা ফ্যাসাদে ফেলে দিয়েছ আমাকে। ওকে চোখ মেলতে দেখেই কলকলে উঠল লোকটা। আমি জানি ভীষণ দুর্বল তুমি এখন, তবু আমি বলবো একটু কষ্ট হলে উঠে দাঁড়াও, যত তাড়াতাড়ি সম্ভব ভেঙে পড়ো এখান থেকে। কই, জলদি উঠে পড়ো। কিছুটা দিশেহারা ভঙ্গিতে উঠে বসলো দাঁড়তায়া। বিস্মিত দৃষ্টিতে একবার তাকালো সরাইওয়ালার দিকে, তারপর বিছানা ছেড়ে নেমে ছুটল সিঁড়ির দিকে। গায়ে যে ডাবলেট নেই খেয়ালই করলো না। সিঁড়ির গোড়ায় এসে ঝট করে দরজা খুলে বাইরে তাকাতে দেখলো একটা ঘোড়ার পাশে দাঁড়িয়ে আছে সেই গাল কাটা লোকটা। সামান্য দূরে একটা ঘোড়া গাড়ি, তার ভেতরে বসে এক মহিলার সাথে আলাপ করছে সে। কয়েক গজ দূরে ঘোড়ার পিঠে অপেক্ষা করছে এক অনুচর। পলকে দেখে নিল দাঁড়তায়া। গাড়িতে বসা মেয়েটা যুবতী এবং সুন্দরী, একটু ফ্যাকাশে কিন্তু চমৎকার গায়ের রং। লম্বা ঢেউ খেলানো সোনালি চুল এসে পড়েছে কাঁধের ওপর। নীল টানা টানা একজোড়া চোখ, গোলাপি ঠোঁট। অত্যন্ত আগ্রহ নিয়ে আগন্তুকের সাথে কথা বলছে সে। কার্ডিনাল তাহলে বলছেন আমি, তাকে বলতে শুনল দাঁড়তায়া। হ্যাঁ, এক্ষুনি ইংল্যান্ডে ফিরে যাবে, বাধা দিয়ে আগন্তুক বলল, এবং ডিউক লন্ডন ছাড়ার সাথে সাথে জানাবে তাকে। আর কোনো নির্দেশ আছে আমার জন্য? জিজ্ঞেস করলো মেয়েটা। হ্যাঁ, এই বক্স খুললেই জানতে পারবে, কিন্তু সাবধান, মিলাডি চ্যানেলের ওপারে পৌঁছানোর আগে খুলবে না ওটা। ঘাড় কাত করে সম্মত জানালো মিলাডি। তারপর প্রশ্ন করলো, তুমি এখন কি করবে? যত তাড়াতাড়ি সম্ভব প্যারিসে ফিরতে হবে আমাকে। বেয়াদব গাসকন্ট্রার কী হবে? জবাব দেওয়ার জন্য মুখ খুলতে যাবে আগন্তুক, তার আগেই লাফ দিয়ে উঠানে নেমে এলো দাঁড়তায়া। তীব্র আক্রোশে চিৎকার করে উঠল, বেয়াদব গাসকন্টাই শাস্তি দেবে অন্যগুলোকে। কিছুক্ষণ থাকো, মাদ মোয়াজল নিজের চোখে দেখতে পাবে। সা করে ঘুরে দাঁড়ালো আগন্তুক। হাত চলে গেছে তলোয়ারের বাটে। ওহো, সময় নষ্ট করো না। গাড়ির ভেতর থেকে চেঁচিয়ে উঠল মেয়েটা। এখন এক মুহূর্ত দেরি হলেও পণ্ড হয়ে যেতে পারে সব। ঠিক বলেছ, তাহলে তুমি রওনা হও, আমিও যাচ্ছি। লাফ দিয়ে ঘোড়ায় চাপলো লোকটা। একই সঙ্গে কোচওয়ানের উদ্দেশ্যে হাঁক ছাড়ল মেয়েটা। সপাং করে চাবুকের বাড়ি পড়ল ঘোড়াগুলোর পিঠে। ঘুরতে শুরু করলো গাড়ির চাকা। আগন্তুকও ছুটিয়ে দিল তার ঘোড়া। খোলা দরজাতেই বেরিয়ে এলো সরাইওয়ালা। আরে এই, আগন্তুকের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল সে। আমার পয়সা না দিয়ে চলে যাচ্ছেন দেখি। ঘোড়ার গতি একটুও না কমিয়ে চাকরের দিকে ফিরল আগন্তুক। ক পয়সা হয়েছে, দিয়ে দিত ওকে। সরাইওয়ালার পায়ের কাছে 2-3টে রূপার মুদ্রা ছুঁড়ে দিল অনুচর। তারপর সেও ঘোড়া ছুটিয়ে দিল মালিকের পেছন পেছন। কাপুরুষ, চিৎকার করে পেছন পেছন দৌড়ালো দাঁড়তায়া। তারপর হঠাৎ করে চক্কর দিয়ে উঠল মাথা, টলে উঠল পা, হাঁটু ভেঙে বসে পড়ল বাঁধানো পাথরের উঠানে। সত্যিই বেটা কাপুরুষ, গড়গড়ে উঠল সরাইওয়ালা। কিন্তু মেয়েটা, বিড়বিড় করে বলল দাঁড়তায়া। সত্যি সুন্দরী। কোন মেয়েটা? মিলাডি, দুর্বল গলায় কোনো মতে উচ্চারণ করলো দাঁড়তায়া। জ্ঞান হারালো তার পর মুহূর্তে। পরদিন ভোর 5টায় ঘুম থেকে উঠে রান্নাঘরে নেমে এলো দাঁড়তায়া। মায়ের মলমটা তৈরি করার জন্য যা যা দরকার জোগাড় করলো সেখান থেকে। সরাইওয়ালার রান্নাঘরে পাওয়া গেল না যেসব জিনিস, লোক পাঠিয়ে বাইরে থেকে কিনে আনলো সেগুলো। তারপর মলম তৈরি করে লাগালো মাথার জখমে। সেদিনে বিকেল নাগাদ দিব্যি হেঁটে বেড়াতে লাগলো এবং পরদিন সকালে আবার যাত্রা শুরু করার মতো সুস্থ বোধ করতে লাগলো। কিন্তু সরাইওয়ালার পাওনা মেটানোর সময় যখন এলো তখনই বাঁধল গোল। ও দেখলো সোনার মুদ্রাগুলো রেখেছিল যে পুরনো মখমলের থলেতে,
সেটা ছাড়া আর কিছু নেই পকেটে। মসিয়ে দ্য ট্রেভের কাছে লেখা তার বাবার চিঠিটা উধাও। চিৎকার করলো দাঁড়তায়, ভয় দেখালো চিঠিটা না পাওয়া গেলে তছনছ করবে সরাইখানা। ও যে মন থেকে বলছে কথাটা তা প্রমাণ করার জন্য তলোয়ার বের করলো, কিন্তু দেখলো মাত্র ইঞ্চি 10 লম্বা ভাঙা তলোয়ার ওর হাতে। প্রথম দিন সন্ধ্যায় ভাঙা তলোয়ারটা যত্নের সাথে খাপে ঢুকিয়ে রেখেছিল সরাইওয়ালা। কোথায় চিঠিটা? গর্জন করলো দাঁড়তায়। মসিয়ে দ্য ট্রেভির চিঠি ওটা। সময় মতো যদি ওটা না পাওয়া যায় কারণ জানতে চাইবেন উনি, তখন বুঝবে মজা। মসিয়ে দ্য ট্রেভি এবং তার প্রভাব প্রতিপত্তি সম্পর্কে ভালোই ধারণা আছে সরাইওয়ালার। ভয় পেয়ে গেল সে। সব কজন কর্মচারীকে লাগিয়ে দিল খুঁজতে। সারা সরাইখানা তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু পাওয়া গেল না চিঠিটা। খুব মূল্যবান ছিল ওটা? শেষমেশ ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো সরাইওয়ালা। মূল্যবান মানে? আমার সর্বস্ব ছিল ওটা, অসহিষ্ণু গলায় বলল দাঁড়তায়। 1000 স্বর্ণমুদ্রা আমি হারাতে রাজি আছি, তবু ওটা নয়। পেয়েছি, হঠাৎ চিৎকার করে উঠল সরাইওয়ালা। হারায়নি চিঠিটা, না চুরি হয়েছে ওটা। চুরি হয়েছে? কে করলো? ওই ভদ্রলোক যার সাথে ঝগড়া করছিলে তুমি। একবার ওকে রান্নাঘরে যেতে দেখেছিলাম, তোমার ডাবলেটটাও ছিল ওখানে। আমি বাজি ধরে বলতে পারি ওই চুরি করেছে ওটা। আমারও তাই মনে হয়, বলল দাঁড়তায়া। ওর কণ্ঠস্বর মনে হলো যে লোক ওকে অপমান করতে পারে সে যে দুনিয়ার জঘন্যতম কাজটা অনায়াসে করতে পারে এই বিষয়ে ওর কোনো সন্দেহ নেই। মনে হয় কি? নিশ্চিত আমি। যখন ওকে বললাম তুমি মসিয়ে দ্য ট্রেভের বন্ধু, সঙ্গে সঙ্গে দুশ্চিন্তার ছায়া পড়তে দেখেছি ওর মুখে। একটু পরেই দেখি চুপি চুপি রান্নাঘরে যাচ্ছে। আমি যে মসিয়ে দ্য ট্রেভের বন্ধু তা তুমি জানলে কি করে? ওর কাছে লেখা চিঠিটা দেখেছিলাম তোমার পকেটে। হো, তাহলে ওই চোর। খোদার কসম, মসিয়ে দ্য ট্রেভের কাছে নালিশ করব আমি। হয়তো রাজার কানে পৌঁছবে কথাটা। আর দেরি করলো না দাঁড়তায়া। সরাইওয়ালার পাওনা মিটিয়ে লাফ দিয়ে চড়ে বসলো ওর সেই হলদে ঘোড়ার পিঠে। রওনা হয়ে গেল প্যারিসের পথে। প্যারিসে পৌঁছে প্রথমে একটা কাজ করলো দাঁড়তায়া। 3 ক্রাউনের বিনিময়ে বিক্রি করে দিল ঘোড়াটা। নির্দ্বিধায় কাজটা করলো, কোনো রকম আক্ষেপ বা অনুতাপ জাগলো না ওর মনে। তারপর পায়ে হেঁটে রওনা হলো রাজপথ ধরে, তল্পি তল্পা বগলে। অল্প সময়ের ভেতরেই নগর কেন্দ্রের কাছাকাছি একটা বাড়িতে থাকার জায়গা পেয়ে গেল দাঁড়তায়া। নতুন বাসায় জিনিসপত্র রেখে আবার বেরোলো। এক কামারের কাছে গিয়ে তলোয়ারের বাটটার সাথে নতুন একটা ফালা লাগালো। কামারের কাছ থেকে কথায় কথায় জেনে নিল মসিয়ে দ্য ট্রেভের সদর দপ্তর কোথায়। তারপর বাসায় ফিরে ঘুম। খুব ভোরে ঘুম থেকে উঠে পড়লো দাঁড়তায়া। সাবধানে ধীরে সুস্থে পোশাক পরলো। তারপর যখন নিশ্চিত হলো দেখতে খুব একটা খারাপ লাগছে না ওকে, তখন বেরিয়ে পড়ল বর্তমান ফ্রান্সের 3য় ক্ষমতাবান ব্যক্তি মসিয়ে দ্য ট্রেভের দপ্তরের উদ্দেশ্যে। মসিয়ে দ্য ট্রেভিয়ে যখন প্রথম প্যারিসে আসেন তখন তরুণ দাঁড়তায়ের মতো তারও তলোয়ার চালানোয় পটু হাত, দুর্জয় সাহস আর তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ছাড়া আর কোনো সম্বল ছিল না। সেই অবস্থা থেকে উঠতে উঠতে আজ তিনি রাজার সবচেয়ে বিশ্বস্ত কয়েকজনের একজন। এই লোকটার সাহস আর বুদ্ধিমত্তার উপর রাজা ত্রয়োদশ লুইয়ের আস্থা এতখানি যে নির্দ্বিধায় নিজের দেহরক্ষী বাহিনীর ক্যাপ্টেন করেছেন তাকে। এদিকে ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কার্ডিনাল রিশেলিওর প্রচণ্ড প্রভাব ত্রয়োদশ লুইয়ের উপর। প্রভাব আছে, আবার প্রতিদ্বন্দ্বিতাও আছে। সাধারণ মানুষ এক এক সময় দ্বিধায় পড়ে যায়, সত্যি কে রাজা, লুই না রিশেলিও? রাজা প্রধানমন্ত্রী দুজনেরই আলাদা সশস্ত্র দেহরক্ষী বাহিনী আছে। দুজনের ভেতরে প্রতিদ্বন্দ্বিতা এত প্রবল যে তাদের দুজনেরই একমাত্র চেষ্টা, ফ্রান্সের তো বটে, দুনিয়ার সেরা যোদ্ধাকে কি করে নিজের কবজায় আনা যায়। দুজনেই নিজের নিজের দেহরক্ষীদের প্রশংসায় পঞ্চমুখ। দেশের আইন অনুযায়ী দ্বন্দ্বযুদ্ধ নিষিদ্ধ, কিন্তু দুজনেই মনে মনে আশা করেন তার লোকেরা প্রতিপক্ষের সাথে ডুয়েল লড়বে এবং জিতবে। রাজার দেহরক্ষী বাহিনীর সদস্যরা মাস্কেটিয়ার নামে পরিচিত, দুর্ধর্ষ সব লোক। প্রত্যেকেই অভিজাত পরিবারের সন্তান। দুনিয়ার কোনো বিপদ বাধাকে এরা তোয়াক্কা করে না। প্রধানমন্ত্রী রিশেলিওর সৈনিকদের তো নয়ই। অন্যদিকে প্রধানমন্ত্রীর দেহরক্ষী বাহিনীর সদস্যরা পরিচিত কার্ডিনালের রক্ষী নামে। অনেক শত্রু কার্ডিনালের। ফ্রান্সের রানী অ্যান অফ অস্ট্রিয়াও তাদের একজন। কারণ আর কিছু নয়, রাজার উপর কার্ডিনালের অযৌক্তিক প্রভাবের বিরোধিতা করেছিলেন তিনি। কার্ডিনালের আরেক শত্রু ট্রেভিয়ে, কারণ রাজার বিশ্বস্ত তিনি। সত্যি কথা বলতে কি, রাজা যাদের বিশ্বাস করেন তাদের সবাই কার্ডিনালের শত্রু।
চোখের সামনে দিয়ে যখন মাস্কেটিয়াররা দৃপ্ত পায়ে কুচকাওয়াজ করে যায়, তখন বেচারা রিশেলিওর ধূসর গোফগুলো রাগে কেমন কুচকে ওঠে। দেখে বেশ মজা লাগে ট্রেভিয়ের। প্যারিসের রাজপথে কারণে অকারণে প্রায়ই কার্ডিনালের রক্ষীদের সাথে লড়ে মাস্কেটিয়াররা। কখনো কখনো শত্রুর তলোয়ারের ঘায়ে মারাও যায় দু একজন মাস্কেটিয়ার, তবে মরার সময় তারা এই বিশ্বাস নিয়ে মরে তাদের মৃত্যু প্রতিশোধ নেওয়া হবে। ট্রেভিয়ের সদর দপ্তরে চড় একটা সিঁড়ি উঠে গেছে বিরাট এক কামরা পর্যন্ত। অনেকগুলো বেঞ্চ সাজানো কামরাটার দেয়াল ঘেঁষে। ট্রেভিয়ের সাথে যারা দেখা করতে চায় তারা অপেক্ষা করে এখানে। সময় মতো একজন একজন করে ডেকে পাঠান ট্রেভিয়ে। ওপাশের একটা কামরায় বসেন তিনি। নিচের উঠানটা প্রায় সম্পূর্ণ দেখা যায় ওখান থেকে। ইচ্ছে হলে জানালার কাছে গিয়ে তিনি দেখতে পারেন জড়ো হওয়া মাস্কেটিয়ার্সদের। উঠানের ভিড়ের ভেতর দিয়ে পথ করে এগুলো দাঁড়তায়া। বিরাট একটা দরজা পেরোতেই এক দঙ্গল তলোয়ারধারীর মাঝে আবিষ্কার করলো নিজেকে। ছোট ছোট দলে ভাগ হয়েছে তারা। কেউ চিৎকার করছে, সঙ্গীর কথা শুনে কেউ হাসছে হো হো করে, ঝগড়াও করছে কেউ কেউ। অনেকে আবার টুকটাক কথায় বোকা বানানোর চেষ্টা করছে অন্য কাউকে। দুরু দুরু বুকে ওদের মাছ দিয়ে এগুলো দাঁড়তায়া। সিঁড়ির গোড়ায় এসে দাঁড়িয়ে পড়তে হলো ওকে। একেবারে উপরের ধাপে এক মাস্কেটিয়ার, হাতে ঝলকাচ্ছে খোলা তলোয়ার। অনায়াস দক্ষতায় তলোয়ার চালিয়ে উপরে উঠতে বাধা দিচ্ছে তার 3 সাথীকে। ইস্পাতের সাথে ইস্পাতের সংঘর্ষ আর চিৎকারের শব্দে মুখর হয়ে উঠেছে বাতাস। বিস্ময়ে মুখ বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল দাঁড়তায়া। এমন দক্ষ তলোয়ার খেলা জীবনে কখনো দেখেনি ও। 1 মিনিট, 2 মিনিট করে 5 মিনিট কেটে গেল। হিংস্র উন্মাদ 5টা মিনিট তলোয়ার খেলা চলছে। একদিকে 3 জন, অন্যদিকে 1 জন। তারপর হঠাৎ উপরের লোকটা একই সাথে ধরাশায়ী করলো তার 3 আক্রমণকারীকে। হো হো করে হেসে উঠল সে। তারপর তলোয়ার নামিয়ে নিয়ে সরে দাঁড়ালো একপাশে। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠে গেল দাঁড়টায়। বলা যায় না, যে কোনো মুহূর্তে আবার শুরু হয়ে যেতে পারে বুনো খেলাটা। অপেক্ষা করে সে বিরাট কামরায় ঢুকে বসে পড়লো ও একটা বেঞ্চে। এগিয়ে এলো এক মাস্কেটিয়ার। জিজ্ঞেস করলো, কি চাই? মোসে দ্য ট্রেভের সাথে দেখা করতে চাই, জানালো দাঁড়তায়া। নাম? নাম বললো দাঁড়তায়া। একটু অপেক্ষা করুন, সময় হলে আমি খবর দেব, বলে চলে গেল লোকটা। বসে রইল দাঁড়তায়া। কামরাটা চারপাশ ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো খানিকক্ষণ। তারপর কান খাড়া করে শুনতে লাগলো অন্যদের কথাবার্তা। কিছুক্ষণের ভেতরেই চোখ বড় বড় হয়ে গেল ওর। আশ্চর্য, কার্ডিনাল রিশেলিওর মতো লোককে নিয়ে এমন বিদ্রুপ করতে পারে লোকে? মহান কার্ডিনালকে সম্মান করতে হয়, ছোটবেলা থেকে সে শিখেছে বাবার কাছ থেকে। কিন্তু মাস্কেটিয়াররা এ কী করছে? কার্ডিনালের পা দুটো হাঁটুর কাছে বাঁকা, সেই নিয়ে ঠাট্টা করছে তারা। অনেকে পরামর্শ করছে কি করে তার রক্ষীদের অপদস্থ করা যায়। যখনই কেউ কার্ডিনালের নাম উচ্চারণ করছে অমনি হাসিতে ফেটে পড়ছে অন্যরা। সবচেয়ে হইচই করছে যে দলটা, তার মাঝখানে দাঁড়িয়ে আছে দীর্ঘদেহী এক মাস্কেটিয়ার। লোকটার আয়তন দেখে হা হয়ে গেল দাঁড়তায়া। মানুষের চেহারাধারী পাহাড় বলা যেতে পারে তাকে। গর্বিত ভঙ্গি, সোনার কাজ করা চমৎকার একটা চামড়ার বেল্ট থেকে ঝুলছে তার লম্বা ভারী তলোয়ারখানা। পানির উপর রোদ পড়লে যেমন ঝিকে ওঠে তেমনি ঝকমক করছে সেটা। টকটকে লাল একটা মখমলের আলখাল্লা পরে আছে সে। একটু পরেই ভীষণভাবে কেসে উঠছে লোকটা। ভয়ানক ঠান্ডা লেগেছে বলে কাজ শেষ না করে চলে এসেছে, জানালো সে। আর সেজন্যই ঘরের ভেতরে আলখাল্লা পরে আছে। এখন ক্যাপ্টেন যদি দয়া করে ছুটি দেন তো বলতে যায়। অমন চমৎকার বেল্ট তুমি পেলে কোথায় পার্থস? জিজ্ঞেস করলো এক মাস্কেটিয়ার। বিশেষভাবে তৈরি করিয়েছি, জাকালো গোফে তা দিতে দিতে বলল পার্থস। অনেকগুলো টাকা খরচ করতে হয়েছে এর জন্য, তাই না আরামিস? যে মাস্কেটিয়ারকে ও আরামিস বলে সম্বোধন করলো, বছর 22 বয়স হবে তার। রোদে পোড়া ধরনের গায়ের রং, কালো চোখ, সরু গোফ, সুচালো করে ছাটা ছোট একগুচ্ছ দাড়ি তার থুতনিতে। খুব কম কথা বলে সে, হাসি নিঃশব্দে। বন্ধুর প্রশ্নের জবাবে একটু মাথা ঝোঁকালো শুধু। এই সময় কামরার অপর প্রান্তে অনেক কণ্ঠের চিৎকার উঠল একটা। অ্যাথোস! ঘাড় ঘুরিয়ে তাকালো দাঁড়তায়া। দীর্ঘদেহী এক মাস্কেটিয়ার ঢুকছে কামরায়। সুন্দর অভিজাত চেহারা, কিন্তু কেমন যেন ফ্যাকাশে। দেখেই বোঝা যায় কোনো কারণে বেশ দুর্বল বোধ করছে সে। আরামিস আর পার্থস এগিয়ে গেল তার দিকে। একসঙ্গে জিজ্ঞেস করলো দুজন, কেমন আছো অ্যাথোস? আছে আর কি, মোসে দ্য ট্রেভি ডেকে পাঠিয়েছেন তাই আসতে হলো। আর কিছু শোনা হলো না দাঁড়তায়ার। খুলে গেছে মোসে দ্য ট্রেভের ঘরের দরজা। মোসে দ্য ট্রেভি আপনার জন্য অপেক্ষা করছেন মোসে দাঁড়তায়া। হেঁকে উঠল এক লোক। এমন আচমকা দরজা খুলল আর ওর নাম উচ্চারিত হলো যে রীতিমতো চমকে উঠল দাঁড়তায়া।
তড়াক করে দাঁড়ালো সে। এদিকে মোসে দ্য ট্রেভের নাম শোনার সাথে সাথে চুপ করে গেছে ঘরের সব কজন লোক। তাদের উৎসুক দৃষ্টির সামনে দিয়ে দাঁড়ায় ঢুকে পড়ল ট্রেভের কামরায়। খোলা একটা জানালার পাশে দাঁড়িয়ে আছেন মাস্কিটিয়ারদের ক্যাপ্টেন। রিজু, লম্বা শরীর, এক মাথা ঘন ধূসর চুল, লম্বা বাঁকানো নাক, শানিত তলোয়ারের মতো ধারালো দৃষ্টি চোখে। দাঁড়ায় যখন ঢুকলো তখন স্পষ্ট ক্রোধের চিহ্ন তার মুখে, কিন্তু আশ্চর্য শান্ত ভঙ্গিতে ছেলেটাকে সম্ভাষণ জানালেন তিনি। বিনীত ভঙ্গিতে সম্ভাষণের জবাব দিল দাঁড়ায়, মাথা ঝুঁকিয়ে সম্মান জানালো। 1 সেকেন্ড, আশা করি কিছু মনে করবে না, বিড়বিড় করে বললেন ট্রেভে। এগিয়ে গেলেন দরজার দিকে, চেঁচিয়ে ডাকলেন, অ্যাথোস, পার্থোস, আরামিস। ঘরের বাইরে দেখা সে বিশাল দেহী মাস্কেটিয়ার আর তার স্বল্পবাক বন্ধু ঢুকলো কামরায়। 3-4 বার ঘরের এমাথা ওমাথা পায়চারি করলেন ট্রেভে। নিঃশব্দে সোজা হয়ে দাঁড়িয়ে আছে পার্থোস আর আরামিস। ওদের ঠিক সামনে গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ল ক্যাপ্টেন। আগুন ঝরার চোখে কয়েকবার তাকালেন, একবার এর মুখে একবার ওর মুখে। জানো কাল সন্ধ্যায় রাজা আমাকে কি বলেছেন? গর্জে উঠলেন তিনি। বলেছেন ভবিষ্যতে উনি কার্ডিনালের রক্ষীদের থেকে বাছাই করে মাস্কিটার নেবেন। কার্ডিনালের রক্ষীদের থেকে? বিস্মিত কণ্ঠে উচ্চারণ করল পার্থোস। কিন্তু কেন? কারণ মাস্কিটাররা সব কাপুরুষ, অন্তত তার তাই মনে হয়েছে। লাল হয়ে উঠল 2 মাস্কিটিয়ার। রাগে না লজ্জায় ঠিক বুঝতে পারল না দাঁড়ায়। ঠিকই বলেছেন মহামান্য রাজা, ঘোষণা করলেন ট্রেভে। কাল রাতে তার কাছে নালিশ করেছে কার্ডিনাল দুঃসাহসী মাস্কিটিয়াররা নাকি কোনো এক সরাইখানায় দাঙ্গা বাঁধিয়েছিল। কার্ডিনালের রক্ষীরা গ্রেফতার করে তাদের। কি দুঃসাহস, গ্রেফতার করে মাস্কিটিয়ারদের! তোমরা ছিলে ওই দলে, নিশ্চয়ই ছিলে, অস্বীকার করো না। তোমাদের চিনতে পেরেছে ওরা। রাজার কাছে তোমাদের নামও করেছে রিসলীয়। প্রথমে তো আমি বিশ্বাসই করতে পারিনি। গ্রেফতার হবে মাস্কিটিয়াররা, তাও আবার কার্ডিনালের রক্ষীদের হাতে। তুমি আরামিস এখনও কেন মাস্কিটারের পোশাক পরে আছো? তোমার তো পাদ্রিদের আলখাল্লা পরা উচিত। আর তুমি পার্থোস, অমন বাহারের সোনার কমরবন্ধে অমন অকাজের তলোয়ার ঝুলিয়ে রেখেছো কেন? আর অ্যাথোস, অ্যাথোসকে দেখছি না, কোন চুলায় গেছে বদমাসটা? স্যার, জবাব দিল আরামিস, ভীষণ অসুস্থ। অসুস্থ? কি হয়েছে? সম্ভবত গুটি বসন্ত স্যার, করুণ মুখ করে বলল পার্থোস। গুটি বসন্ত? বাদরামির আর জায়গা পাওনি? চমৎকার গল্প ফেদিচ্ছ দেখছি। ও হয় জখম হয়েছে, নয়তো মারা পড়েছে। গুটি বসন্ত যে ভুগছে না সে বিষয়ে আমি নিশ্চিত। আশ্চর্য, আমি কল্পনাই করতে পারছি না। রাস্তাঘাটে হইচই আর ঝগড়া ফ্যাসাদ করে বেড়াচ্ছে মাস্কিটিয়াররা, সে কারণে আবার গ্রেফতারও হচ্ছে রক্ষীদের হাতে। ছি, ওদেরকেও গ্রেফতার হতে দেবে নিজেকে? তার চেয়ে মরবে, কোনো সন্দেহ নেই। আর তোমরা গ্রেফতার হয়েছ, পরে পালিয়ে এসেছো চোরের মতো। রাজার মাস্কিটিয়ারদের সম্পর্কে গর্ব করে বলার মতো একটা কথাই বটে। পার্শ্বচরকে ডেকে কড়া গলায় বললেন তিনি, অ্যাথোসকে আসতে বলো এখনই। হিংস্র আক্রোশে কাঁপছে পার্থোস আর আরামিস। ঠোঁট কামড়ে রক্ত বের করে ফেলেছে দুজনে। ক্যাপ্টেন, ট্রেভের কথা শেষ হতে বলল পার্থোস। স্যার, সত্যি কথাটা হলো ন্যায্যভাবে ধরা হয়নি আমাদের। আমরা 6 জন ছিলাম, ওরাও 6 জন। আচমকা আমাদের ওপর হামলা চালায় ওরা। তলোয়ার বের করারও সুযোগ পাইনি আমরা। আর তার আগে আহত হয়ে পড়ে যায় অ্যাথোস, মারা যায় অন্য 2 জন। আহত অবস্থায় 2 বার ওঠার চেষ্টা করে অ্যাথোস, কিন্তু 2 বারই পড়ে যায়। মারা গেছে মনে করে ওকে ফেলে রেখে যায় রক্ষীরা। আমাদের বাকি 3 জনকে নিয়ে টানা হ্যাচড়া করতে থাকে। শেষ পর্যন্ত অবশ্য পালিয়ে আসতে পারি আমরা। রক্ষীদের একজনকে আমি তার নিজের তলোয়ার দিয়ে খতম করেছি, চুপ করল আরামিস। লড়াই শুরুতেই ভেঙে গিয়েছিল আমারটা। এসব কথা আমার জানার কথা নয়, একটু নরম শোনালো ট্রেভের গলা। স্যার, দয়া করে রাজাকে বলবেন না অ্যাথোস আহত হয়েছে। ট্রেভেকে একটু নরম দেখে ঝটপট বলে ফেলল আরামিস। ও নিশ্চয় চাইবে না এই লজ্জার। থেমে গেল। দরজা খুলে কামরায় ঢুকেছে অ্যাথোস। চেহারা দেখে বোঝা যাচ্ছে দাঁতের দাঁত চেপে ব্যথা সহ্য করছে লোকটা। অ্যাথোস, উদ্বিগ্ন গলায় ডাকলেন ট্রেভে। আমাকে ডেকেছেন স্যার? দুর্বল কিন্তু একেবারে শান্ত অ্যাথোসের গলা। দ্রুত ওর দিকে এগিয়ে গেলেন ট্রেভে। এইমাত্র আমি নির্দেশ জারি করতে চাচ্ছিলাম। যথার্থ কারণ না থাকলে কখনো জীবনের ঝুঁকি নেবে না কোনো মাস্কিটিয়ার। সাহসী লোকের খুব দরকার রাজার। উনি বিশ্বাস করেন তার মাস্কিটিয়াররা দুনিয়ার সেরা সাহসী মানুষ। অ্যাথোসের একটা হাত ধরে একটু চাপ দিয়ে ঝাঁকিয়ে দিলেন তিনি। মৃদু আর্তনাদ করে হাতটা ছাড়িয়ে নেবার চেষ্টা করলো অ্যাথোস।
আগের চেয়ে ফ্যাকাশে হয়ে গেছে ওর মুখ। পর মুহূর্তে হুমড়ি খেয়ে পড়ে গেল সে। মেঝেতে পড়ে রইল ওর নিথর দেহটা। ডাক্তারকে খবর দাও কেউ, চিৎকার করে উঠলেন ট্রেভিয়ে। প্যারিসের সবচেয়ে ভালো ডাক্তারকে ডাকো জলদি, নয়তো মরে যাবে আমার দুঃসাহসী অ্যাথোস। হইচই হুড়োহুড়ি পড়ে গেল ট্রেভিয়ে সদর দপ্তর জুড়ে। সবাই ছুটোছুটি করছে, হাঁকডাক করছে। কি হয়েছে জানতে চাইছে কেউ কেউ। কিছুক্ষণ পর একজন ডাক্তার এসে পৌঁছলেন। আরও কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পেল আহত অ্যাথোস। ডাক্তার ঘোষণা করলেন, আপাতত মরার কোনো সম্ভাবনা নেই, তবে রক্তকরণের ফলে দুর্বল হয়ে পড়েছে। কয়েকজন মাস্কেটার ধরে নিয়ে গেল ওকে। ওর বন্ধুরাও গেল সঙ্গে সঙ্গে। দাঁড়তায় আর ট্রেভিয়ে কেবল রইলেন কামরায়। এবার বলো, আমার কাছে কি দরকার তোমার, জানতে চাইলেন ট্রেভিয়ে। দাঁড়তায় নিজের পরিচয় দিল আবার। সঙ্গে সঙ্গে ট্রেভির মনে পড়ল ওর কথা। দুঃখিত, তিনি বললেন, একদম ভুলে গিয়েছিলাম তোমার কথা। তোমার বাবার সাথে বেশ খাতির ছিল আমার। বলো, কি করতে পারি তোমার জন্যে। আমি এসেছিলাম, একটু ইতস্তত করলো দাঁড়তায়া। আমি এসেছিলাম মাস্কেটিয়ার হতে, কিন্তু কিছুক্ষণ এখানে থেকে বুঝতে পেরেছি খুবই সম্মানের ব্যাপার মাস্কেটিয়ার। ঠিক ধরেছ, একমত হলেন ট্রেভে। খুবই সম্মানের ব্যাপার মাস্কেটার হতে পারা। কেউ যদি মাস্কেটার হতে চায় তাহলে আগে প্রমাণ করতে হবে অসাধারণ সাহসী সে। কোনো জবাব দিল না দাঁড়তায়া। কুর্নিশের ভঙ্গিতে মাথা নোয়ালো। সাথে সাথে আরও দৃঢ়ভাবে তৈরি করে ফেলল মনটাকে, ওই আকাঙ্ক্ষিত পোশাক ওকে পরতেই হবে। তোমার বাবা আমার বন্ধু ছিলেন, বলে যেতে লাগলেন ট্রেভে। আমার দ্বারা যদ্দূর সম্ভব করব তোমার জন্যে। রাজকীয় একাডেমির পরিচালকের কাছে একটা চিঠি লিখে দিচ্ছি, কালোই জন্য তোমাকে ভর্তি করে নেয়। কোনো খরচ লাগবে না তোমার। অশ্ব চালনা এবং তরবারি চালনা শিখবে ওখানে। মাঝে মাঝে এসে আমাকে জানিয়ে যাবে কেমন এগোচ্ছে তোমার শিক্ষা। এবার সত্যি হতাশ হলো দাঁড়তায়া। একটু যেন শীতল আচরণ করছেন ট্রেভে। মুখ ফসকে বেরিয়ে এলো, যদি চিঠিটা না হারিয়ে ফেলতাম। বাবা লিখেছিলেন আপনার কাছে। হ্যাঁ স্যার, সত্যি একটা চিঠি ছিল, কিন্তু ওটা চুরি হয়ে গেছে আমার কাছ থেকে। জিজ্ঞাসা চোখে তাকালেন ট্রেভিয়ে ওর দিকে। মিউংয়ের সরাইখানে যা যা ঘটেছে সবিস্তারে বলল দাঁড়তায়া। অপরিচিত লোকটার বর্ণনা দিল খুঁটিয়ে খুঁটিয়ে। আশ্চর্য, সব শুনে চিন্তিত গলায় বললেন ট্রেভিয়ে, তুমি বলছো ওই ভদ্রলোকের গালে একটা কাটা দাগ আছে? হ্যাঁ স্যার, বা গালে। আপনি চেনেন নাকি ওকে? কৌতূহল দাঁড়তায়ের গলায়। দয়া করে বলুন লোকটাকে, কোথায় পাবো গেলে ওকে? ভ্রুকুটি করে তাকালেন ট্রেভিয়ে। সাবধান ছেলে, ওকে যদি রাস্তার এক পাশে দেখো তাহলে অন্য পাশ দিয়ে হেঁটে চলে যাবে। ভয়ানক লোক, ওর বিরুদ্ধে লাগতে চেও না। কাজ ভাঙার মতোই মুহূর্তে গুঁড়ো গুঁড়ো করে ফেলবে তোমাকে। সে দেখা যাবে কে কাকে গুঁড়ো করে। ওকে আমার খুঁজে বের করতেই হবে। আর একটু এগিয়ে এসে ওর কাঁধে একটা হাত রাখলেন ট্রেভিয়ে, মুখ গম্ভীর। আমার পরামর্শ শোনো, বললেন তিনি। এ লোকের পেছনে কখনো লেগো না। তোমার জন্য চিঠিটা লিখতে হয় এবার। টেবিলের সামনে গিয়ে বসলেন তিনি। টেনে নিলেন কাগজ কলম। জানালার কাছে গিয়ে দাঁড়ালো দাঁড়তায়। নিচের উঠান ছড়িয়ে রাস্তায় চলে গেল ওর দৃষ্টি। চিঠি শেষ করে উঠে এলেন ট্রেভিয়ে। দিতে যাবেন দাঁড়তায়ের হাতে, এমন সময় একটা হিংস্র গর্জন করে লাফে উঠল ছেলেটা। এবার আর পালাতে পারবেন আমার হাত থেকে। কে কে বিস্মিত গলায় জানতে চাইলেন ট্রেভিয়ে। চোর, ছুটতে ছুটতে দরজার কাছ থেকে ঘাড় ফিরিয়ে বলল দাঁড়তায়া। গালে কাটা দাগলা সেই ছেলেটা, এইমাত্র রাস্তায় দেখেছি। বাইরের বিরাট কামরাটা 3 লাফে পার হলো দাঁড়তায়া। সিঁড়ির মুখে প্রায় পৌঁছে গেছে এমন সময় ধাক্কা খেলো এক মাস্কেটিয়ারের সাথে। অন্য একটা কামরা থেকে বেরিয়ে আসছিল সে। কাঁধে কাঁধে ঠোকাঠুকি হলো দুজনের। ব্যথায় আর্তনাদ করে উঠল মাস্কেটিয়ার। দুঃখিত, ভয়ানক তাড়া আছে আমার, কোনো রকমে বলে আবার ছুটল দাঁড়তায়া। সিঁড়ির প্রথম ধাপে পা রেখেছ, এমন সময় লোহার মতো শক্ত একটা হাত খামছে ধরল ওর তলোয়ারের বেল্ট। দাঁড়িয়ে পড়তে বাধ্য হলো দাঁড়তায়া। ঘাড় ফিরে দেখল সেই লোকটা অ্যাথোস, আগের মতোই কাগজের মতো সাদা মুখ। আচ্ছা, বলল সে, খুব তাড়া আছে তোমার, তাই না? লাফে এসে আমার ঘাড়ে পড়লে, কোনো রকমে বলে দুঃখিত ব্যাস হয়ে গেল। তোমার কি মনে হয় মোসে দ্য ট্রেভিয়ে আমাদের সাথে একটু কড়া গলায় কথা বলেছেন বলে যা খুশি তাই করবে? তুমি দ্য ট্রেভিয়ে নাও মোসে। আমি তোমাকে ধাক্কা দিতে চাইনি মোসে, অধীরভাবে বলল দাঁড়তায়া। আমি মাফ চেয়েছি, আমার মনে হয় ওইটুকু যথেষ্ট। আবার বলছি, খুবই তাড়া আছে আমার, ভালোই ভালোই ছেড়ে দাও আমাকে। ছেড়ে দিল ওকে অ্যাথোস। লুকটা তুমি খুব ভদ্র নও, অবশ্য চেহারা দেখে বুঝতে পারছি। অনেক দূর থেকে আসছো, এ অবস্থায় ভদ্রতা কেন ঠিক থাকার কথাও নয়। ইতিমধ্যে 3 ধাপ নেমে গেছে দাঁড়তায়া, কিন্তু শেষ মন্তব্যটা শুনে থেমে দাঁড়িয়ে ঘাড় ফেরালো।
যত দূর থেকে আসি না কেন, বলল, আমাকে ভদ্রতা শেখানোর তুমি কে? একজনের পেছনে ছুটছি, তা না হলে। জনাব, তারা আছে, বাধা দিয়ে শান্ত গলায় বলল অ্যাথোস। পেছন পেছন না ছুটে আমাকেও খুঁজে পাবে, বুঝতে পেরেছ আমাকে? কোথায় জানতে পারি? লুক্সেমবার্গ প্রাসাদের পেছনে, ঠিক দুপুরবেলা। ওখানে থাকবো আমি। আমাকে বসিয়ে রেখো না যেন আবার। 12টার 1 মিনিট পরে এলো তোমার কান কেটে নেব, মনে রেখো। দেখা যাবে, 12টার 10 মিনিট আগেই পৌঁছবো আমি, বলে আর দাঁড়ালো না দাঁড় দেয়া। নামতে শুরু করলো সিঁড়ি বেয়ে, শয়তানে তাড়া করছে যেন। উঠান পেরিয়ে ফটকের দিকে ছুটল ও। ফটক পাহারা দিচ্ছে এক মাস্কেটিয়ার, তার সাথে কথা বলছে পার্থস। 2 মাস্কেটিয়ারের মাঝখানে যে জায়গা আছে সেটুকুর মধ্য দিয়ে একজন লোক কোনো মতে পার হয়ে যেতে পারে। থামলো না দাঁড়টা, এই সামান্য ফাঁক গলেই বেড়ে যাবে ও। আর এক পা এগুলেই দুজনের মাঝখানে পৌঁছবেও, এমন সময় বাতাসে উড়াল দিল পার্থসের আলখেল্লার একটা প্রান্ত। ঠেকে গেল মাঝখানে সংকীর্ণ জায়গাটা, সোজা সেটার উপর গিয়ে লাফিয়ে পড়ল দাঁড় দেয়া। আলখেল্লাটা ছড়িয়ে আনার বদলে গুটিয়ে নিজের দিকে টানল পার্থস। আটকা পড়ে গেল দাঁড় দেয়া। কাপড়ের ভাঁজের ভেতর থেকে বেরিয়ে আসার জন্য ঝুঁজতে লাগলো। বুঝতে পারছে না আলখেল্লাটা এমন শক্ত করে ধরে আছে কেন পার্থস। কয়েক মুহূর্ত পরে আবিষ্কার করলো লোকটার পেছনে চলে এসেছ। নাক ঠেকে আছে তার 2 কাঁধের মাঝে, আর মুখটা সেটে আছে তলোয়ারের বেল্টের সাথে। এতক্ষণে বুঝতে পারলো ও ঘরের ভেতরেও কেন আলখেল্লা পড়েছিল পার্থস। ওর জমকালো বেল্টটা আসলে ফাঁকিবাজি। ওটা সামনের দিকটা সোনার কাজ করা হলেও পেছনটা অসাধারণ চামড়ার। কি যন্ত্রণা! চিৎকার করে উঠল পার্থস। পাগল নাকি, অমন করে মানুষের ঘাড়ের উপর এসে পড়ে কেউ? বেশ কিছুক্ষণ মুষ্টামুষ্টির পর দৈত্যাকৃতি মাস্কেটিয়ারের বগলের নিচ দিয়ে মাথা বের করতে পারলো দাঁড় দেয়া। দুঃখিত, বলল, আমার একটু তাড়া আছে, একজনকে ধরার জন্য ছুটছি। আর আর সবসময় তুমি চোখের মাথা খেয়ে ছোট, তাই না? কড়া গলায় জানতে চাইল পার্থস। না, অন্যদের চেয়ে অনেক বেশি চোখে দেখি আমি, অন্যরা যা দেখতে পায় না তাও। দাঁড়টার জবাব শুনে রাগে লাল হয়ে উঠল পার্থস, হিংস্র গলায় বলল, এভাবে যখন তখন মাস্কেটিয়ারদের গায়ে ধাক্কা দিলে শাস্তি পেতে হবে তোমাকে। এবার লাল হওয়ার পালা দাঁড়টার। শাস্তি পেতে হবে? এতই সোজা? হ্যাঁ, এতই সোজা। আমি কি ভয় করি তোমাকে? ঠিক আছে, সময় মতো দেখতে পাবে কে কাকে শাস্তি দেয়, বলেই হা হা করে হেসে উঠল দাঁড়টা। আবার ছুটতে শুরু করেছ। প্রচণ্ড রাগে দিক বিদিক জ্ঞান হারানোর অবস্থা পার্থসের। ছুটতে শুরু করবে দাঁড়টায় পেছন পেছন। এমন সময় ঘাড় ফিরিয়ে তাকালো লোকটা। পরে তোমার সাথে মোলাকাত হবে, চিৎকার করে বলল ও, যখন তোমার গায়ে ওই আলখেল্লা থাকবে না। ঠিক আছে, আজও একটা সময় লুক্সেমবার্গ প্রাসাদের পেছনে। ঠিক আছে, একটাই সই। বলতে বলতে রাস্তার দিকে চোখ ফেরালো দাঁড়টা। নেই অপরিচিত লোকটা। পার্থসের সাথে যখন ওর ধস্তাধস্তি চলছিল সম্ভবত তখনই কেটে পড়েছে। অনেকক্ষণ খুঁজেও তার টিকিটের সন্ধান পেল না দাঁড়টায়া। তবুও আরও কিছুক্ষণ খোঁজার সিদ্ধান্ত নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে ভাবছে সকাল থেকে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা। এখনও সকাল 10টা বাজেনি, তবু এর ভেতরে মসজিদের ট্রেভের চোখে অনেকখানি ছোট হয়ে গেছে। এমন আচমকা ছুটে চলে আসা নিশ্চয়ই অভদ্র ছোট লোক ভেবেছেন ওকে। তাছাড়া এরই ভেতরে ওর দুজন মাস্কেটারের সাথে ডুয়েল লড়তে রাজি হয়েছে। দুজনই আকৃতিতে দশাশই, প্রকৃতিতেও ভয়ঙ্কর হওয়ার কথা। ওদের একজনেই 3টে দাঁড়টাইকে হত্যা করার জন্য যথেষ্ট। যাকে ভাবল, অ্যাথোস অনায়াসে হত্যা করবে আমাকে, সুতরাং পার্থসকে নিয়ে না ভাবলেও চলবে। কিন্তু যদি অলৌকিক কোনো উপায়ে দুটো ডুয়েলে জিতে যায় তাহলে ভবিষ্যতে আরও নম্র হতে হবে আমাকে। ভদ্রতা মানুষকে কাপুরুষ করে না। আরামিস লোকটা কি নম্র, ভদ্র, বেশি কথা বলে না, অথচ ওকে কাপুরুষ বলার কথা কেউ কি স্বপ্নে ভাববে? আরে ওই তো রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আরামিস, আলাপ করছে অন্য 3টে লোকের সাথে। দাঁড়টায়কে আসতে দেখলো, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল একটু আগে এরই উপস্থিতিতে ক্যাপ্টেন ট্রেভে চোটপাট করেছেন ওদের সাথে। এদিকে দাঁড়টায় সবার সাথে নম্র হওয়ার নতুন চেতনায় উদ্বুদ্ধ। ধীরে ধীরে এগিয়ে এলো আরামিসের দিকে। বন্ধুত্বপূর্ণ একটা হাসি ফুটিয়ে তুলল মুখে। মাথা অনেকখানি নুয়ে অভিবাদন জানালো। মাথা নোয়ালো আরামিসও, কিন্তু হাসলো না। কথাবার্তা বন্ধ হয়ে গেছে চারজনেরই। মুহূর্তে বুঝতে পারলো দাঁড়টা অবাঞ্ছিত, সবচেয়ে কম অপ্রস্তুত হয়ে কিভাবে কেটে পড়া যায় ভাবছে। এমন সময় খেয়াল করলো মাটিতে পড়ে গেছে আরামিসের রুমালটা। ওর পায়ের নিচে চাপা পড়ে আছে ওটা, বোধহয় খেয়াল করে না আরামিস। ভেবে একটু ঝুঁকলো দাঁড়টা, পায়ের নিচ থেকে টেনে বের করলো রুমালটা। সর্বশক্তিতে পা দিয়ে চেপে রাখার চেষ্টা করলো আরামিস, পারল না।
আমার মনে হয় রুমালটা হারালে দুঃখ পাবেন আপনি, বলল দাঁড়টা। রুমালটা ছোট, সুন্দর, সুতোর কাজ করা। একটু লাল হয়ে এক ঝটকায় জিনিসটা চেয়ে নিল আরামিস ওর হাত থেকে। কিন্তু এড়াতে পারল না বন্ধুদের চোখ। রুমালটার কোণে কাজ করা মুকুটের ছবি দেখে ফেলল ওরা। আহা, চিৎকার করে উঠল একজন। মাদাম দ্য শেভর রুমাল দিয়েছে তোমাকে? ওর সঙ্গে ভালো খাতির আছে তোমার মনে হচ্ছে। দাঁড়তার দিকে কঠোর চোখে একবার তাকিয়ে বন্ধুদের দিকে ফিরল আরামিস। এটা আমার রুমাল না, হালকা গলায় বলল সে। এই দেখো, আমারটা পকেটে রয়েছে। নিজের ভুল বুঝতে পারলো দাঁড়তা। সত্যি কথা বলতে কি, মিয়ে যাওয়া গলায় বলল ও, রুমালটা পরতে দেখিনি আমি। মসি আর্মিসকে দেখলাম ওটার উপর পা দিয়ে দাঁড়িয়ে আছেন, তাই মনে হলো ওটা নিশ্চয়ই ওর। এখন নিশ্চয় বুঝতে পারছো তুমি ভুল করছিলে, শীতল গলায় বলে দাঁড়তার দিকে পেছন ফিরে দাঁড়ালো আরামিস। কয়েক পা দৌড়ে গিয়ে অপেক্ষা করতে লাগলো দাঁড়তা। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে আরামিস ঘুরে দাঁড়াতেই এগিয়ে গেল ও। আমাকে ক্ষমা করবেন আশা করি। দেখো ছোকরা, কঠোর গলায় বলল আরামিস, ভদ্রলোকের মতো আচরণ করনি তুমি। কি আপনি কি মনে করেন? আমি মনে করি গাছকর্ণির লুক হলেও বোকা নও তুমি, ভালো করে জানো। বিনা কারণে কেউ রুমাল মারিয়ে দাঁড়ায় না। ভাবো কি তুমি, প্যারিসের রাস্তা সব রুমাল দিয়ে মোড়া? এতগুলো মানুষের সামনে ওটা উঠিয়ে আমার হাতে দিলে কেন? এই সুবাদে একজন ভদ্রমহিলার নাম উচ্চারণ করতে পারলো ওরা। অমন অসাবধানে ওটা পড়তে দিলেন কেন আপনি? একবার বলেছি ওটা আমার পকেট থেকে পড়েনি। সেক্ষেত্রে আপনি মিথ্যা বলেছেন স্যার, আমি ওটা পড়তে দেখেছি। কি আমি মিথ্যেবাদী? কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় তা তোমাকে শেখাতে হবে দেখছি। তৈরি যেন ছিল দাঁড়টা। কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওর হাত চলে গেছে তলোয়ারের বাটে। এখানে নয় গাধা, হিসিস করে উঠল আর্মিস। কাছেই কার্ডিনালের রক্ষীদের সদর দপ্তর। নিরিবিলি কোনো জায়গায় তোমাকে হত্যা করব আমি। ইচ্ছে হলে লুক্সেমবার্গের প্রাসাদের পেছনে এসো। দুটোর সময়, জবাব দিল দাঁড়টা। আর হ্যাঁ, যারই হোক রুমালটা নিয়ে এসো সঙ্গে, রক্তের ধারা বন্ধ করতে লাগবে ওটা তোমার। চোখ গরম করে একবার ওর দিকে তাকিয়ে নিজের কাজে চলে গেল আরামিস। হাঁটতে শুরু করলো দাঁড়টাও। খেয়াল করলো দুপুর হতে দেরি নেই খুব একটা। কার্মেলাইট মাঠের পথ ধরল। মনে মনে বলল, এখন আর পিছিয়ে যাওয়ার উপায় নেই। যা হোক, মরতে যদি হয় একজন মাস্কেটিয়ারের হাতেই মরব। রীতি অনুযায়ী ডুয়েল লড়ার সময় ইচ্ছে করলে একজন লড়ুয়ে দুজন সাথীকে সঙ্গে আনতে পারে। এই সাথীদের বলা হয় সেকেন্ড, অর্থাৎ সাহায্যকারী। এরা একমাত্র লড়াই ছাড়া আর সব ব্যাপারে সাহায্য করতে পারে লড়ুয়েকে। দাঁড়টায় প্যারিসে নতুন, চাইলে ও সাহায্যকারী জোগাড় করতে পারতো না, সুতরাং একাই যেতে হলো ওকে। ও যখন লুক্সেমবার্গের প্রাসাদের পেছন দিকে ঘাসের ছাওয়া গাছপালা ঘেরা ফাঁকা জায়গাটায় গিয়ে পৌঁছলো, তখন গির্জার ঘণ্টা 12টা বাজার ঘোষণা দিচ্ছে। আগেই অ্যাথোস পৌঁছে গেছে সেখানে। এসেছো তাহলে তুমি? তাচ্ছিল্যের সঙ্গে বলল অ্যাথোস। তাও আবার একা একা? প্যারিসে কাউকে আমি চিনি না, তাই কোনো সাহায্য করে আনতে পারিনি, ব্যাখ্যা করলো দাঁড়টা। আমার 2 বন্ধুকে বলেছি সাহায্যকারী হিসেবে আসতে, বলল অ্যাথোস। এখনও পৌঁছায়নি তারা। তোমার মতো একটা বাচ্চা ছেলেকে হত্যা করতে দুঃখই লাগবে আমার, মন্তব্য করল অ্যাথোস, অনেকটা নিজেকে শোনানোর জন্যই। ও নিয়ে ভেবো না, জবাব দিল দাঁড়টা। মারাত্মক একটা জখম নিয়েও আমার সাথে লড়তে রাজি হয়ে আমাকে বিশেষ সম্মান দেখিয়েছ তুমি। সত্যি জখমটা মারাত্মক, স্বীকার করল অ্যাথোস, কিন্তু তোমাকে সাবধান করে দিচ্ছি, ডান বা দুহাতে আমি সমান তলোয়ার চালাতে পারি। এখন মনে হচ্ছে কথাটা আগে জানানো উচিত ছিল তোমাকে। সাবধান করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি একটু ইতস্তত করলো দাঁড়টা। আমার কাছে একটা মলম আছে, আমার মায়ের দেওয়া। নিশ্চয় করে বলতে পারি 3 দিন লাগালে ভালো হয়ে যাবে তোমার জখম। তারপরেও যদি লড়তে চাও তাতেও আমি রাজি। ধন্যবাদ, কিন্তু লড়াইটা স্থগিত রাখলে নিশ্চয়ই খবর পেয়ে যাবে কার্ডিনাল, পরে আবার লড়ার সুযোগ পাওয়া যাবে না। এই তো আমার বন্ধুরা এসে গেছে। ঘাড় ঘুরিয়ে দেখল দাঁড়টা। পার্থোস আর আরামিস এসেছে। এই দুজন তোমার সাহায্যকারী? চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো। নিশ্চয়ই, বলল অ্যাথোস। শোনোনি, আমরা 3 জন সবসময় একসাথে থাকি। শহরের সবাই আমাদের বলে অবিচ্ছেদ্য ত্রয়ী। ইতিমধ্যে কাছে এসে পড়েছে আরামিস আর পার্থোস। অবাক চোখে দাঁড়টাকে দেখছে ওরা। পার্থোস তার তলোয়ার ঝোলানোর চামড়া ফিতেটা বদলেছে, দামি মখমলের আলখোল্লাটাও আর নেই গায়ে। আরে, বলল সে, এসবের মানে কি? এই ভদ্রলোকের সাথেই লড়তে যাচ্ছে আমি, জবাব দিল অ্যাথোস। কি? চেঁচিয়ে উঠল পার্থোস। আমরাও তো লড়ার কথা ওর সাথে, কিন্তু একটার আগে নয়, বলল দাঁড়টা। এবং আমারও লড়ার কথা এই ভদ্রলোকের সাথে,
এক পা সামনে এগিয়ে বলল আরামিস। অবশ্যই, তবে দুটোর আগে নয়, শান্তভাবে বলল দার্তা। মোসে অ্যাথোসের প্রথম লড়বে আমার সাথে। তৈরি মোসে অ্যাথোস? বলতে বলতে তলোয়ার বের করে লড়াইয়ের ভঙ্গিতে প্রস্তুত হয়ে দাঁড়ালো দার্তা। তলোয়ার বের করলো অ্যাথোসও। রীতিমাফিক দুজন দুজনকে অভিবাদন জানালো। মুহূর্তের মধ্যে শুরু হয়ে গেল লড়াই। তলোয়ারের ছোঁয়া লেগেছে কি লাগেনি এমন সময় শোনা গেল ঘোড়ার খুঁড়ের আওয়াজ। একটু পরেই গাছপালার আড়াল থেকে বেরিয়ে এলো 5 ঘোড়সওয়ার। সোজা ছুটে আসছে ওদের দিকে। কার্ডিনালের রক্ষী, চেঁচে উঠল আরামিস। তাড়াতাড়ি খাপে পড়ে ফেলল তলোয়ার। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। দার্তায় আর অ্যাথোস যে ডুয়েল লড়ছে তা দেখে ফেলেছে রক্ষীরা। এখনও দুই দ্বন্দ্বযোদ্ধার খোলা তলোয়ারে ঠিকরে পড়ছে সূর্যের আলো। হায় ঈশ্বর, ফিসফিস করলো পার্থোস। এই যে দেখছি জোসাক নিজে। ওদের থেকে প্রায় 20 পা দূরে এসে থেমে পড়ল ঘোড়সওয়াররা। কৌতূহল নিয়ে তাকালো দার্তায় দীর্ঘ রোদে পড়া চেহারা দলনেতার দিকে। এই তাহলে কার্ডিনালের রক্ষী বাহিনীর জোসাক, সারা ফ্রান্সে ছড়িয়ে পড়েছে যার তলোয়ারের খ্যাতি। ইতিমধ্যে যে হত্যা করেছে 1 কুড়ি মানুষ। ভ্রুকুটি করে তাকালো লোকটা। আবার লড়াই করেছো তোমরা? কঠিন গলায় চিৎকার করে উঠল সে। তোমরা জানো ডুয়েল লড়া আইনত নিষিদ্ধ, তবুও এ আমার কর্তব্য তোমাদের থামানো। তলোয়ার খাপে পড়ে এসো আমার সাথে। নিজের উরুতে চাপড় দিতে দিতে হা হা করে হেসে উঠল পার্থোস। যেন খুব একটা মজার কথা বলে ফেলেছে জোসাক। আরামিসও হাসলো, তবে নিঃশব্দে। স্যার, জোসাকের স্বর এবং ভঙ্গি অনুসরণ করে বলল পার্থোস, অমন কাজ আমরা করতে পারি না। তুমি নিশ্চয় জানো আমাদের গ্রেফতার হওয়ার ব্যাপারটা খুব একটা পছন্দ করবেন না মোসেদা ট্রেভিয়ে। তার চেয়ে নিজের কাজে যাও তুমি, আমরা আমাদের কাজ করি। হিংস্র গলায় একটা গালাগাল দিল জোসাক। প্রতিহিংসাপরায়ণ জন্তুর মতো বেরিয়ে পড়ল তার ঝকঝকে দাঁতগুলো। দেখো কেমন করছে, একটা আঙুল উঁচিয়ে বলল পার্থোস। আদেশ না মানলে জোর করে ধরে নিয়ে যাব তোমাদের, বলল জোসাক। অ্যাথোস বলল, ওরা 5 জন, আমরা 3 জন। আমার মনে হয় ঘাবড়ানোর কিছু নেই। সঙ্গে সঙ্গে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো অ্যাথোস, পার্থোস আর আরামিস। নিজের লোকদের নির্দেশ দেওয়ার জন্য হাত তুলল জোসাক। ঠিক তখন 3 মাস্কেটারের দিকে এগিয়ে গেল দার্তায়া। আমরা 3 জন নই, 4 জন, বলল ও। তুমি আবার আমাদের একজন হলে কখন? বলল পার্থোস। আমার গায়ে পোশাক নেই বটে, জবাব দিল দার্তায়া, কিন্তু চেতনায় আছে। অন্তর থেকে আমি একজন মাস্কেটিয়ার। ওর দিকে হাত বাড়িয়ে দিল অ্যাথোস। চমৎকার সাহসী ছেলে তুমি। কি নাম তোমার? দার্তায়া। বেশ, তাহলে অ্যাথোস, পার্থোস, আরামিস আর দার্তায়া। ছাপিয়ে পড়ো, চিৎকার করে উঠল অ্যাথোস। সঙ্গে সঙ্গে 4টে তলোয়ার ঝিঁকে উঠল সূর্যের আলোয়। লাফ দিয়ে ঘোড়া থেকে নামল জোসাক। তলোয়ার বের করল। ইতিমধ্যে সঙ্গীরা এসে পড়েছে তার পাশে। মুহূর্তের ভেতর ইস্পাতের সাথে ইস্পাতের ঠোকাঠুকি শব্দে মুখর হয়ে উঠল জায়গাটা। ঘন ঘন শ্বাস প্রশ্বাসের আওয়াজ, তীব্র আর্তনাদ আর হিংস্র হুঙ্কার। হঠাৎ আরামিস আবিষ্কার করলো 2 শত্রু একসাথে আক্রমণ করছে তাকে। মরিয়া হয়ে লড়তে লাগলো সে। এদিকে দার্তায়া মুখোমুখি হয়েছে খোদ জোসাকের। হিংস্র বাঘের মতো লড়ল সে। বয়স্ক এবং অভিজ্ঞ লোকটাকে চারপাশ থেকে আক্রমণ করে ব্যস্ত রাখলো সারাক্ষণ। একবার এদিকে একবার ওদিকে লাফিয়ে শত্রুর চারপাশে একের পর এক পাককে আঘাত করে চলল ও। কিছুক্ষণের ভেতরে ব্যর্থ প্রমাণিত হলো জোসাকের সব কৌশল। কারণ এমন একজনের সাথে লড়ছে সে, যে তলোয়ারের যুদ্ধের কোনো নিয়মকানুনই যা হয় জানে না, নয়তো মানে না। ধৈর্য চ্যুতি ঘটল তার। সবেমাত্র কৈশোর পেরোনো একটা ছেলে এমন নাকানি চোবানি খাওয়াবে তাকে? নতুন উদ্যমে লড়াই শুরু করলো সে। ভুলও করতে শুরু করলো সেই সাথে। ক্রমে মারাত্মক হয়ে উঠতে লাগলো ভুলগুলো। ইতি টানতে হয় ব্যাপারটার ভেবে একটু পেছনে সরে এলো জোসাক। তারপর প্রচণ্ড এক লাফ দিয়ে তীব্র আঘাত হানলো শত্রুর দিকে। বিদ্যুৎ গতিতে একপাশে সরে গিয়ে আঘাতটা সামলালো দার্তায়া। ফলে তাল হারালো জোসাক। হুমড়িকে পড়তে পড়তে যখন সামলে নিচ্ছে সে, সেই মুহূর্তে তার তলোয়ারের নিচ দিয়ে পিছলে এগিয়ে গেল দার্তায়া। জোসাকের শরীরে বিথিয়ে দিল নিচের তলোয়ারটা। একটা মাত্র আর্তনাদ বেরোলো জোসাকের গলা দিয়ে। তারপর ঝুপ করে পড়ে গেল একতাল মাংসপিণ্ডের মতো। ঘুরে দাঁড়ালো দার্তায়া। ছোট যুদ্ধক্ষেত্রটার চারপাশে তাকালো উদ্বিগ্ন চোখে। একজন রক্ষীকে হত্যা করেছে আরামিস। দ্বিতীয় একজনের সাথে ঝুঁকছে এখন সে। তবে খুব একটা অসুবিধা যে নেই তা বোঝা যাচ্ছে স্পষ্ট। প্রতিপক্ষের উরুতে একটা জখম তৈরি করতে পেরেছে পার্থোস। বিনিময়ে নিজের বাহুতে নিতে হয়েছে একটা আঘাত। দুটো ক্ষতের একটাও মারাত্মক নয় বলে দুজনেই মরিয়া হয়ে লড়ছে এখনও। দুজনেই দৃঢ় প্রতিজ্ঞ, যে করেই হোক শেষ করবে অন্যজনকে। আহত অ্যাথোসও সমানে চালিয়ে যাচ্ছে তলোয়ার, কিন্তু বোঝা যাচ্ছে বেশ কষ্ট হচ্ছে ওর। হাত চলতে চাইছে না। ফ্যাকাশে মুখটা আরও ফ্যাকাশে দেখাচ্ছে।
লাফ দিয়ে ওর পাশে গিয়ে দাঁড়ালো দাঁড়তায়া। কার্ডিনালের লুকটার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, এই যে পারলে আমার সাথে লাগো, নইলে এক্ষুনি হত্যা করবো তোমাকে। সা করে ঘুরল লোকটা ওর দিকে। সঙ্গে সঙ্গে হাফ ছেড়ে মাটিতে বসে পড়লো অ্যাথোস। ওকে মেরো না দাঁড়তায়া, আবেদন জানালো সে। আমার পুরনো শত্রু, আমি নিজ হাতে শেষ করতে চাই ওকে। নিরস্ত্র করে ফেলো শুধু, বিশেষ করে তলোয়ারটা, বাকিটুকু আমিই করতে পারবো। বলতে না বলতেই 20 ফুট দূরে ছিটকে গিয়ে পড়ল লোকটার তলোয়ার। বাহ, চমৎকার, উৎফুল্ল গলায় বলে উঠল অ্যাথোস। দাঁড়তায়া আর রক্ষী দুজন একই সাথে ছুটল ছিটকে যাও তলোয়ারটার দিকে। দাঁড়তায় পৌঁছলো আগে, পরমুহূর্তে দেখা গেল তলোয়ারটার উপর দাঁড়িয়ে আছে ও। সঙ্গে সঙ্গে ছুটল ওর প্রতিদ্বন্দ্বী আরামিস, যে রক্ষীটাকে হত্যা করেছে, তার দিকে। ছো মেরে মৃত লোকটার তলোয়ার তুলে নিয়ে এগিয়ে আসতে লাগলো দাঁড়তায়ের দিকে। মাঝপথে তাকে বাধা দিল অ্যাথোস। কয়েক মুহূর্ত জিরিয়ে নেওয়ার ফলে একটু সুস্থ বোধ করছে ও। এখন আবার শুরু করতে চাইছে ওর অসমাপ্ত লড়াই। দাঁড়তায় দেখল অ্যাথোস দৃঢ় প্রতিজ্ঞ, নিজের লড়াই শেষ করে নিজেই শেষ করবে। আর এগুলো না, ও কয়েক মিনিটের ভেতর দেখা গেল গলায় গভীর একটা ক্ষত নিয়ে পড়ে গেছে রক্ষীটা। সেই মুহূর্তে আরামিসও তলোয়ার ঠেকালো তার পড়ে যাওয়া শত্রুর বুকে। চিৎকার করে বলছে ওকে ক্ষমা চাইতে। শুধুমাত্র পার্থস এখনও লড়ছে একজনের বিরুদ্ধে। ওর প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে তলোয়ার চালানোই ওর মতোই দক্ষ। আহত জুসাক এইমাত্র টের পাওয়া গেল মরেনি সে। কোনোই ভর দিয়ে উঠে বসলো কোনো মতে। চেঁচিয়ে নিজের লোকটাকে বলল লড়াই থামাতে। সঙ্গে সঙ্গে লাফ দিয়ে পেছনে সরিল রক্ষী। যেন আত্মসমর্পণ করতে না হয় সেজন্য হাঁটুর কাছে নামিয়ে নিল তলোয়ার। পর মুহূর্তে পেছন থেকে ঘুরে মাঠের পাঁচিলের উপর দিয়ে ছুড়ে দিল অস্ত্রটা। দুহাত বুকের উপর ভাঁজ করে শীষ দিতে লাগলো এক সুন্দর সুরে। সাহসিকতা সবসময় শ্রদ্ধার যোগ্য, এমনকি শত্রুর বেলায়ও। তলোয়ার কপালে ঠেকে লোকটাকে অভিবাদন জানালো মাস্কিটাররা। তারপর ফিরে চলল তাদের সদর দপ্তরের দিকে। রাস্তা জুড়ে হেঁটে চলল ওরা হাত ধরাধরি করে। পথে যে কজন মাস্কিটারের সাথে দেখা হলো সবাইকে বলল ঘটনাটা। সঙ্গে সঙ্গে তারা নিজের নিজের কাজ ফেলে হাঁটতে শুরু করলো ওদের সাথে। কিছুক্ষণের ভেতরেই ভারী হয়ে উঠল দলটা। বিরাট এক বিজয় মিছিলের চেহারা নিল শেষে। অ্যাথোস আর পার্থসের মাঝখানে হাঁটছে দাঁড়তায়া। আনন্দে ফেটে পড়তে চাইছে ওর হৃদয়। এখনও মাস্কিটার হতে পারেনি বটে, 3 বন্ধুর উদ্দেশ্যে বলল, তবে শুরুটা ঠিক মতোই করতে পেরেছি। কি বলো? শুনছিলেন আলেকজান্ডার ডুমা রচিত 3 মাস্কিটিয়ার। শেষ হলো প্রথম পর্ব। পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।